প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, রয়েছেন মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুটা করব মারুফ মল্লিককে দিয়ে। এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম গণভোট করার জন্য। গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগে গণভোট চায় তারা। আর জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যিনি আমাদের অতিথি হিসাবে রয়েছেন, উনি বলেছেন, সাংবিধানিক আদেশ, লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার বা রেফারেন্ডাম অধ্যাদেশ, এই ভিত্তিতে গণভোট হতে হবে এবং সেটি সাধারণ নির্বাচনের দিনেই করা যেতে পারে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পুরো বিষয়টা কিন্তু খুবই একটা ইতিবাচক বিষয়, কারণ দীর্ঘ একটা আলোচনা হয়েছে জুলাই সনদ সহ আরো নানা বিষয়ে। ঐকমত্য কমিশনে আমরাও কমিশনের বিভিন্ন বিষয়ে কঠোর সমালোচনা করেছি, কি কি প্রয়োজন আছে, কি কি প্রয়োজন নাই। তো সবচাইতে আশার বিষয় হচ্ছে যেটা, যে দলগুলো একটা জায়গায় উপনীত হয়েছে যে তারা জুলাই সনদটা একটা গণভোটের মাধ্যমে গ্রহণ করবে এবং আইনি ভিত্তি দিবে। না, গণভোট হলেই তো আইনি ভিত্তি হয়ে যাবে। এইটা সবচেয়ে ইতিবাচক দিক আমার কাছে, যে একটা হইতে পারতো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মাল্টি পার্টি একটা কন্ট্রাক্ট চুক্তি হইতে পারতো, যে জুলাই সনদটা আমরা মেনে নিলাম, তারপরে সেটা ধরেন যে দেশের মানুষের উপরে চাপাই দেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ওই দিকে না হেঁটে তারা একটা গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো গণভোট এখন আয়োজন করতে হবে। সেই গণভোট, আমাদের যে বর্তমান বিদ্যমান সংবিধান আছে সেখানে তো গণভোটের কোনো অপশন নাই। তারপরেও যদি কোনো আইনি একটা কাঠামো বা ভিত্তি তৈরি করে গণভোট করা যায় এবং রাজনৈতিক দলগুলো যেই বিষয়ে একমত হলো জুলাই সনদের বিষয়ে, সেটা যদি জনগণের কাছে দেয়া যায় এবং সেখানে জনগণেরও একটা সরাসরি সমর্থন রইল, এই জায়গাটায় তো আমি মনে করি এটা ভালো উদ্যোগ এবং দলগুলো একমত হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। যে আফটার 5 অগাস্ট আমাদের মধ্যে রাজনৈতিক অনেক বিভেদ ছিল, আলোচনা ছিল, প্রতিযোগিতা ছিল, এটা খুবই একটা স্বাভাবিক। আরেকটা বিষয় নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি, আপনি নিজেও লক্ষ্য করেছেন, সেটি হলো যে অনেকে কিন্তু এত বেশি হতাশাজনক কথা বলতে যে জুলাই সনদ হবেই না, এটা হলো একটা দিক। আর এটা হলো জুলাই সনদের যে বাস্তবায়নে আইনি ভিত্তি নিয়ে যে কথাবার্তা হয়েছিল এবং এটা শেষ পর্যন্ত এসে এটা একটা বিরোধ দাঁড়ায়, সেটারও কিন্তু একটা সমাপ্তি করতে যাচ্ছে, সমাধানের সংকটটা যে ছিল সেটা কেটে যাচ্ছে। আপনার কি মনে হয়? নির্বাচন যত কাছাই আসবে, আপনার এই যত সংকট ছিল, যত প্রতিযোগিতা ছিল, কথাবার্তা ছিল, বিতর্ক ছিল, এগুলো আস্তে আস্তে কেটে যাবে। দেখবেন আপনি রাজনীতি একটা কাঠামো ধারণ করতে থাকবে আস্তে আস্তে। কারণ এইটা তো আমরা মোটামুটি নিশ্চিত, এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে বাংলাদেশে, সবাই নির্বাচন চায়, নির্বাচনমুখী, এবং তারা চান যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে আমাদের উত্তরণ ঘটুক। তো এই যে আপনার যখন নির্বাচনমুখী যখন প্রবণতা বা প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই যে এইসব বিষয়ে আপনার ছাড় দিবে এক দল আরেক দলকে, তারা আরো কাছাকাছি আসবে। কারণ এইখানে নানা বিতর্ক আছে, ডিবেট আছে, পাল্টাপাল্টি কথা আছে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু জুলাইয়ের সপক্ষের শক্তি। তো এই সপক্ষের শক্তি যখন আস্তে আস্তে ধরেন নির্বাচনমুখী হবে, তখন হয়তো বা ধরেন যে নিজেদের মধ্যে ছাড় টাড় দিবে, কথাবার্তা হবে। কারণ আমি বিশ্বাস করি সবাই নির্বাচন চায় এবং নির্বাচনমুখী, তারই প্রতিফলন হচ্ছে জুলাই সনদ। কারণ আপনি এখন যদি বিএনপি বড় দল, তারা কিছুটা ছাড় দিয়েছে, এখন এই জুলাই সনদের বিষয়ে যদি একটা জায়গায় তারা আটকে থাকে, অসম্ভব কিছু না, নির্বাচন পিছিয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম একটা ধারণা আমার অনেকেরই আছে। তো সেই জায়গায় সনদে যদি কিছুটা ছাড় দিয়ে যথাসময়ে যদি নির্বাচনটা করা যায়, যেটা ঘোষিত ফেব্রুয়ারিতে হবে, তাহলে সেটা বিএনপির জন্য ভালো। তো একই কথা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য। জামায়াতে ইসলামী আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে,
তারাও তো নির্বাচনে যাবে, কারণ তারা তো রাজনীতি করছে। রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতির মূল উদ্দেশ্য তো খালি যে মাঠে ময়দানে বক্তৃতা দেওয়া না, রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র ক্ষমতায় তো আপনাকে যাইতে হবে। সেটা আপনি সরকারি দল হন আর বিরোধী দল হন। তো এই রাজনৈতিক দলগুলোরও একটা প্রবণতা থাকবে যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে হওয়ার জন্য যদি তাদেরকে কিছু ছাড় দিতে হয়। তো জুলাই সনদ নিয়ে যেটা হয়েছে, আমি যেটা বুঝি সব দলই এখানে ছাড় দিয়েছে, কেউই একটা জায়গায় গো ধরে বসে থাকেনি। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। সারোয়ার তুষার, রোববার প্রেস ব্রিফিং আপনি বলেছেন যে জনগণ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায়। আজকে আমরা এটা বলতে পারি যে প্রায় সব রাজনৈতিক দলই একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি আগে নিশ্চিত করতে হবে। আপনি আরো বলেছেন যে রাজনৈতিক দলগুলো এক হলে জনগণও তা মেনে নেবে। জনগণ জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায়। আগে দলগুলো এক ছিল না, এখন দলগুলো এক হলে জনগণ আরো ইতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করি। আমি আপনাকে যে প্রশ্নটা করব সেটি হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কেন এবং কিভাবে এত কাছাকাছি আসলো? সরকার থেকে কি কোনো চাপ ছিল? সরকার চাপ দিয়েছে আমার কাছে এরকম মনে হয় না। কিন্তু সরকার, আমরা তো এই সরকারের অনেক দুর্বলতা, অনেক সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছি, কিন্তু একটা ডেমোক্রেটিক ক্যারেক্টার এই সরকার শো করেছে, সেটা হচ্ছে আলোচনার জন্য সবসময় ওপেন, আলোচনা করতে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। আপনি দেখবেন যে গতকালকে যে মিটিংটা হয়েছে, এর আগে প্রায় 15-16 দিন একটা বিরতি ছিল, কিন্তু এই বিরতিতে, এবং তারা খুব ওপেনলি বলেছেন, এটা নিয়ে তারা খুব রাগঢাক করেন নাই, যে দেখেন এটা একটা কাঠামো আলোচনা করার, এই যে কমিশন, কিন্তু এখানেই সব সমস্যার সমাধান হবে আমরা এরকম মনে করি না। আপনারা একটু নিজেদের মধ্যে দয়া করে কথা বলেন। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আমি যতটুকু বুঝি বা জানি ইনফর্মালি নিজেদের মধ্যে বসেছে। আমরা বিভিন্ন দলের সাথে বসেছি। মূল প্রশ্নটাই ছিল যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। আমার জনগণের প্রতি যে বিশ্বাস, বাংলাদেশের জনগণের প্রতি, পরিবর্তনের প্রতি বাংলাদেশের মানুষের যে একটা তীব্র আকাঙ্ক্ষা, আমি বলেছি যে জুলাই সনদের ব্যাপারে জনগণ আগে থেকে ইতিবাচক ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য ছিল। এখন যখন জনগণ দেখবে যেদিন এটা সিগনেচার হবে, সেদিন তো আশা করি যে প্রধান উপদেষ্টা তিনি উপস্থিত থাকবেন, এবং সকল রাজনৈতিক দল যখন একসাথে একটা সিম্বল দেখাবে, এই যে ভিজুয়াল এবং এই যে পিকচারটা সারা দেশবাসীর কাছে পৌঁছাবে যে সকল রাজনৈতিক দল এটার সাথে হাসি খুশিভাবে মেনে নিয়েছে। এখনো কিন্তু কিছু টুকটাক টেকনিক্যাল কিছু ডিবেট আছে, যেটা আগামী পরশুদিন 8 তারিখের মিটিং আমি মনে করি যে সলভ হবে। কিন্তু গতকালের মিটিংয়ে বিরাট অগ্রগতি আছে, আমাদের মানে ঐতিহাসিক অগ্রগতি আছে। তো যখন আপনি জনগণ এমনিতেই জুলাই সনদ চাচ্ছিল, বরং জনগণ রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ক্ষুব্ধ ছিল এই কারণে যে আপনারা একমত হতে পারছেন না কেন, আপনারা নিজেদের যার যার স্বার্থগুলো ছেড়ে এক জায়গায় আসতেছেন না কেন, এটা ছিল মানুষের ক্ষোভ। আপনি সোশ্যাল মিডিয়া তাদের মন্তব্য, কমেন্ট ইত্যাদি দেখলে এটা পরিষ্কার। তো এখন যখন তারা দেখবে যে রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসেছে, তখন তো জনগণ আগে থেকে রেডি, তখন তারা আরো বেশি, মানে যেটুকু মানে গণভোটটা আরো মানে ম্যাসিভ ম্যান্ডেট সহ অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে। আমি এই কারণে বলেছি যে জনগণ এটা দেখতে চায় বাস্তবায়ন হোক। রাজনৈতিক দলগুলো আগে একমত ছিল না, এখন তারা একমত হয়েছে, এবং সেটা করতে আমাদের অনেক আলোচনা করতে হয়েছে, অনেকগুলো ধাপ পার হইতে হয়েছে। আমি মনে করি যে এই যে এই বাংলাদেশের অন্যান্য ইতিহাসের অন্যান্য পর্বের সাথে এই পর্বের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমার কাছে যেটা মনে হচ্ছে, এই পর্বে আমি নিজে হাজির, আর ওগুলো আমি ইতিহাসে পড়েছি। আমি যখন দেখেছি তখন দেখেছি যে মানুষ মানে যে রাজনৈতিক দলগুলো একটা কিছু করার জন্য তড়িঘড়ি করে, যে তড়িঘড়ি করে ক্ষমতা হস্তান্তর করে দেন, এবং করার কারণে 90-এর আমরা যে 90-এর যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি বা যে সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করি, এবার কিন্তু পদ্ধতির বিষয়টা সবাই এত ডিটেইল তর্ক করেছে। আমি আশা করব যেহেতু এগুলো কমিশন ট্রান্সক্রিপ্ট করেছে বা করার কথা চিন্তা করছে, তখন আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কি চমৎকার চমৎকার সব আর্গুমেন্ট করা হয়েছে। বিশেষত সব রাজনৈতিক দল না হলেও মেজর যে পলিটিক্যাল পার্টিসগুলো, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো, ইসলামী আন্দোলন, এই দলগুলো কিন্তু যার যার সবার সব অবস্থান আমি সমর্থন করি ব্যাপারটা তা না, কিন্তু তারা তাদের সর্বোচ্চ স্কিল দেখিয়েছে যে কিভাবে, যেমন বিএনপি কথাই বলতে পারি, বিএনপি একসময় বলেছে যে গণভোট এগুলো দরকার নেই, কিংবা আগে কিভাবে আপনি দিবেন, সংসদ ছাড়া আর তো কোনো প্ল্যাটফর্ম নাই। এখন কিন্তু তারা ওখান থেকে একটা মাঝামাঝি জায়গায় এসেছে, এবং সেটাও আবার তারা যে একটা নিয়মতান্ত্রিক ফ্রেমের মধ্যে থাকতে চায়, আইনি প্রক্রিয়া, সেটা থেকে খুব বেশি বেরিয়ে গিয়ে করেছে তা না, কিন্তু একটা রাস্তা বের করেছে। এই যে আপনাকে আর্গুমেন্ট, অন্যের আর্গুমেন্ট, যেমন খুব জটিল জটিল আর্গুমেন্ট এসছে না, এগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি রিয়েল পলিটিক্সে পলিটিশিয়ানরা এই আর্গুমেন্টগুলো করছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বেসিক স্ট্রাকচার, এগুলো কিন্তু খুব জটিল আলোচনা, এগুলো পলিটিশিয়ানরা আলোচনা করছে। আমি মনে করি নিঃসন্দেহে বাংলাদেশ এটাই গণঅভ্যুত্থানের গিফট, যে পলিটিশিয়ানরা এই ধরনের জটিল জটিল বিষয় নিয়ে আলোচনা করছে, এবং সেইখানে আপনি দেখবেন যে বেসিক স্ট্রাকচার, এই যে যখন সংসদে করলে কি সমস্যা, সংসদে এই সংস্কারগুলো আপনি কেন করতে পারবেন না, বেসিক স্ট্রাকচারের যে তর্কটা, কিংবা কালকে আরেকটা কথা এসেছে, এই যে কালকে আপনি খেয়াল করবেন যে ধাপগুলো কি, একটা রেফারেন্ডাম অর্ডার, যেটা আমি বলেছি যে রেফারেন্ডাম অর্ডার বলেন, এটাকে কনস্টিটিউশনাল অর্ডার বলেন অথবা লিগ্যাল ফ্রেম অর্ডার বলেন, যাই বলেন, এটার ভিত্তিতেই তো গণভোট হতে হবে। গণভোট এখন নাই, ভাই বললেন গণভোট হবে, তারপরে আপনি পরে যে পার্লামেন্ট, তার একটা স্পেশাল স্ট্যাটাস থাকবে, সে কিছুদিনের জন্য দ্বৈত ভূমিকা পালন করবে, তার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনি তাকে দেবেন,
যেটা তার অ্যামেন্ডিং পাওয়ারের চেয়ে বেশি কিছু। এই যে 3টা ধাপ, এর মধ্যে দিয়ে জুলাই সনদটা যখন বাস্তবায়ন হবে তখন কিন্তু এটা হাইলি প্রোটেক্টেড হচ্ছে। কারণ ওই যে গণভোটের কারণে আপনি যখন জনগণের রায়টা নিয়ে নিয়েছেন, পরের পার্লামেন্ট কিন্তু কোনো অবস্থাতেই এটাকে আর আন্ডু করতে পারবে না, এমনকি আদালতও বলতে পারবে না এটা অসাংবিধানিক, কারণ এটা জনগণের ম্যান্ডেট। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির ঘটছে, উন্নতি ঘটছে, সেটারই একটা বহিঃপ্রকাশ। তো এই সময়টাকে আমি মনে করি না যে দেরি হয়েছে। এই যে নুয়ান্সেস গুলো ধরে 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 আমরা এগিয়েছি, এখনো দেখেন এখনো কিন্তু দুটো জায়গায় রয়ে গেছে। একটা হচ্ছে যে আপনি নোট অফ ডিসেন্টটা কি করবেন, আর একটা হচ্ছে গণভোট কি ওই সাধারণ নির্বাচনের দিন হবে নাকি আগে হবে। রাজনৈতিক দলগুলো যে সময় নিয়েছে সেটাতে খুব ক্ষতি হয়েছে। আমরা তো নির্বাচনের টাইমটা লক করেছি ফেব্রুয়ারি, এর আগ পর্যন্ত আপনি আলোচনাতে অসুবিধা নেই। এর বাইরে রাজনৈতিক দলগুলো যার যার সাংগঠনিক কর্মকাণ্ড, নির্বাচনী প্রচারণা, প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, কিন্তু এটার সাথে কোনো নাই, মানে কি বলে, দ্বন্দ্ব নাই। এখানে একটা জিনিস আপনি ঠিকই বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে পার্লামেন্ট কভার করেছি অনেকবার। যখন পার্লামেন্ট খুব অকেজো অবস্থা ছিল তখনও করেছি, যখন সক্রিয় ছিল তখনও করেছি। পার্লামেন্টও সম্ভবত এত চমৎকার আলোচনা কখনোই হয়নি বাংলাদেশে। রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করা হবে, সংবিধান কিভাবে হবে, এটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। মারুফ মল্লিক, শুরুতে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছিল বিএনপি সংস্কারের বিরোধী। পরে বিএনপির ইতিবাচক ভূমিকার কারণে মানুষ মনে করতে থাকে যে বিএনপি সংস্কার চায়। পরে দেখা গেল সংবিধানের সংস্কার নিয়ে বিএনপি বেশ কয়েকটি পয়েন্টে বিরোধিতা করছে। তাছাড়া সংস্কারের আইনি ভিত্তি কি হবে সেটি নিয়েও বিএনপির সঙ্গে অন্যান্য দলের অবস্থান মিলছিল না। তখন আবার একটি অবিশ্বাসের জন্ম হয়, আবার পারসেপশন তৈরি হয় যে ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার করবে না, অন্তত সাংবিধানিক বিষয়গুলোকে। কিন্তু এখন আবার গণভোট কখন হবে সে নিয়ে একটি বিএনপির সঙ্গে জামাতে এনসির ভিন্নমত তৈরি হয়েছে। কিন্তু ফাইনালি যেটা হয়েছে, আমি মনে করি বিএনপি একটা অ্যাচিভমেন্ট, যেটা আপনি শুরুতে বলছিলেন, বিএনপি ছাড় দিয়েছে, অনেক কিছু ছাড় দিয়েছে তার আগের অবস্থান থেকে। তারা জনগণের যে আকাঙ্ক্ষাটাকে সেটা ধারণ করেছে। এখন কিন্তু আর জনগণ মনে করে না যে বিএনপি সংস্কার চায় না। ওই যে কনসেপশনটা, মানুষের যে কনসেপশন তৈরি হয়েছিল, সেই কনসেপশনটা কিন্তু এখন মুছে গেছে আমি বলবো। এখন প্রশ্ন উঠেছে যে গণভোটটা কখন হবে, এটা একটা বড় প্রশ্ন হচ্ছে। নির্বাচনের আগে না পরে না একসঙ্গে? প্রথমে আমি যে কথাটা বলে নেই, বিএনপি সংস্কার বিরোধী, এটা মনে হয় ঠিক না। এটা একটা পারসেপশন তৈরি হয়েছিল, প্রচারণা ছিল, প্রপাগান্ডা ছিল বিএনপিকে ঘিরে, বিএনপির বিরুদ্ধে। কিন্তু ধরেন বিএনপির যে 31 দফা, বিএনপি কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু একটা রাষ্ট্র সংস্কারের একটা রূপকল্প বিএনপি দিয়েছিল 31 দফার নামে, যে তারা ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্রটাকে আরো ধরেন যে জনগণের সরকার বা জনগণের রাষ্ট্রে পরিণত করবে, কিভাবে ক্ষমতার ভারসাম্য আনবে, পার্লামেন্টে কি এই আমাদের ঐক্যমত কমিশনে যেটা নিয়ে দীর্ঘমেয়াদী একটা আলোচনা হয়েছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি হয়তো বা ঠিক এই প্রস্তাবটা করে নাই, বিএনপি করেছিল পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তাইলে এই যে প্রধানমন্ত্রী পদের যে আমাদের বর্তমান সংবিধানে যে একটা অসীম মেয়াদের যে একটা বিষয় আছে, এইটাকে সীমিত করার উদ্যোগ কিন্তু বিএনপি প্রথম নিয়েছিল, যে প্রথম 2বারের বেশি কেউ হতে পারবে না। পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে 2বারের বেশি কেউ হতে পারবে না, বিএনপি কিন্তু সেটা মেনে নিয়েছে। তাইলে পরে এই বিএনপি যে সংস্কার চায় না বা সংস্কার বিরোধী, এটা আসলে একটা রাজনৈতিক প্রচারণা বা প্রপাগান্ডা ছাড়া কিছু না। বরং বলা যায় বিএনপি প্রথম চিন্তা ভাবনা করেছে যে রাষ্ট্রের সংস্কার দরকার, এবং ওই যে তারা 31 দফা ঘোষণা করেছে সেটা কিন্তু বিএনপির একক কোনো ঘোষণা না। যারা ওই সময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল বিএনপির সঙ্গে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে 31 দফা ঘোষণা করেছে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি যে গণভোটের বিষয়টা যেটা বললেন, গণভোটের বিষয়ে মোটামুটি সব দল আমার মনে হয় একমত হয়েছে যে জাতীয় নির্বাচন যখন হবে তখন গণভোটটা হয়ে যাবে। একটা দল খালি জামায়াতে ইসলামী হয়তো বা বলছে যে এটা আগে করে ফেলা ভালো। তা আমি মনে করি, আমার যদি ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে জাতীয় নির্বাচনের দিনই আসলে গণভোটটা করে ফেলা উচিত। কারণ ভোট তো একটা গণভোট বলেন আর জাতীয় নির্বাচন বলেন, এটা বিশাল একটা ব্যাপ্তির, দুটো ভোট দেবে আর কি। হ্যাঁ, একই দিনে আমরা দুটো ভোট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের এক ধরনের ভোটারদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর জুলাই সনদটা মোটামুটি ধরেন 5ই আগস্টের পরে একটা সনদ তৈরি করা হবে বা একটা ডিক্লারেশন থাকবে। এইটা কিন্তু ধরেন 5ই আগস্টের পরে যখন আমরা ইন্টারনালি নিজেরা আলাপ করতাম তখন কিন্তু এটা আমাদের মধ্যে আলাপ হয়েছে যে একটা ঘোষণা বা একটা ডিক্লারেশন থাকা দরকার। এই জুলাই অভ্যুত্থান বা আমি তো এটাকে বিপ্লব বলি আসলে, যে জুলাই বিপ্লবের একটা ডিক্লারেশন থাকা দরকার, সেই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। তো সেই জায়গা থেকে দেশের মানুষ এটা গ্রহণ করবে এবং কেউ এই জুলাই সনদকে গণভোটে গেলে এটা রিজেক্ট করবে বলে আমার মনে হয় না।
তো সেই জায়গায় ভোটের দিনই তো করে ফেলা উত্তম। এটা নিয়ে শুধু শুধু অহেতুক তর্ক করে বিতর্ক করে কালক্ষেপণ না করে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর আসলে এখন মনোযোগ দেওয়া উচিত নির্বাচনকে ঘিরে, যে তারা নির্বাচনে কি কি প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাবে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 5ই আগস্ট বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রিতে কিন্তু বড় একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। আমরা যদি ওইভাবে চিন্তা করি 1905 বঙ্গভঙ্গ, 1947, 1971, 1990, এরপরে 2024, এই যে আমি ইভেন্টগুলি বললাম এর মধ্যে 1971 আর 24-এ সবচেয়ে বেশি ব্লাডশেড হয়েছে, এছাড়া কিন্তু হয় নাই। তাইলে পরে এই 24টাকে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং সেইটাকে আমাদের জন্য তার ভিত্তিতে যেন আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি। মূল বিষয় যে এদের যে দল আছে, এই যে সারোয়ার তুষারদের দল বা বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, তাদের তো মূল উদ্দেশ্য আসলে রাষ্ট্র পরিচালনায় নিজেদেরকে সম্পৃক্ত করা। তো সেই জায়গায় আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণকে আরো কিভাবে আপনি সুযোগ সুবিধা দিবেন, মানে আমরা যে বলি মুক্তি, ইমানসিপেশন, সেটা কিভাবে আনবেন, সেটা তো তাদের পরিকল্পনায় থাকতে হবে। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে বেশি। তাদের যে সম্পৃক্ততা থাকলো, হ্যাঁ, এটা কিন্তু আলাদা মূল্য রয়েছে। এই যে এটাই আমি শুরুতে আগের পর্বে বললাম যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলাপ করে একটা সিগনেচার করে, তুষার যেটা বলল জুলাই সনদটা গ্রহণ করে ফেলতো, এই যে এই আলাপে কিন্তু একটা আলাপ আসে 90-এর পরে ওই যে 3 দলীয় বা 7 দলীয় জোটের রূপরেখা হয়েছিল, সেটা বাস্তবায়ন হয় নাই কেন? কারণটা হচ্ছে ওইটা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, জনগণের কিন্তু কোনো অংশগ্রহণ ছিল না। এবার যদি গণভোটটা হয়, এবং যেটা খুব আশার কথা রাজনৈতিক দলগুলো একমত উপনীত হয়েছে যে কোনোভাবে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি কাঠামো তৈরি করে একটা গণভোট করা যায় কিনা, যেটা সংবিধানে নাই আমাদের। তো সেই জায়গায় কিন্তু জনগণের একটা অংশগ্রহণ থাকবে, যে ভোট দিবে সেও বলবে যে আমি জুলাই সনদে ভোট দিয়ে এটাকে আমি গ্রহণ করেছি, তার কিন্তু সরাসরি অংশগ্রহণ থাকবে এই জায়গায়। তো সেটা তো কেউ রিজেক্ট করবে না। তো ভোটের সময় নিয়ে আমার মনে হয় অহেতুক বিতর্ক না করে এই যে ফেসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশকে আমরা কিভাবে আরো একটা সুদৃঢ় গণতন্ত্রের উপর দাঁড় করাবো, কারণ আপনার কিন্তু রাষ্ট্র পরিচালনায় ইন্টারনাল কিছু ফ্যাক্টর আছে, এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আছে। এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যেন বাংলাদেশকে, আমার ধারণা আপনি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, এক্সটার্নাল ফোর্স বা ফ্যাক্টর যেন বাংলাদেশকে দুর্বল করতে না পারে, সেইটা নিয়ে আসলে এখন রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা করা উচিত। রাজনীতিতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, দ্বন্দ্ব থাকবে, কথাবার্তা হবে, কিন্তু 71-এর পরে যেটা আমরা পারি নাই, আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো ছিল তাদের মধ্যে বিভাজন ছিল, সেটা যেন আর না হয়, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 24 আমাদের সেই সুযোগ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট মারুফ মল্লিক। সারোয়ার তুষার, মোটামুটি আমরা খুব ইতিবাচক, আমরা যারা সাধারণ মানুষ খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে একটা জায়গায় চলে আসছে, কিন্তু নতুন একটা বিষয় তৈরি হয়েছে যেটা আমাদের কাছে স্পষ্ট নয়। সেটা হলো এই জুলাই সনদে কোন কোন বিষয়গুলো কিভাবে থাকবে, এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন কি আপনাদের স্পষ্ট কোনো ধারণা দিয়েছে? একটা আলোচনা এসেছে যে এই জুলাই সনদটাকে তফসিল হিসেবে, সংবিধানের তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করা। সেটা করলে যেটা হবে যে তফসিল যখন একটা জিনিস হয় সংবিধানের, তখন এটা কিন্তু যে কোনো অনুচ্ছেদের মর্যাদা পায়। এখন আমরা যেহেতু পুরোপুরি এখন কিন্তু
পরোক্ষভাবে একটা নতুন সংবিধানের দিকেই আমরা যাচ্ছি, কারণ আপনার রেফারেন্স পয়েন্টটা 1972 কনস্টিটিউশন থাকবে না, কারণ আপনি মূলনীতি পর্যন্ত বদলে ফেলছেন, প্রিএমবেলেও কিছু চেঞ্জ আসবে। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আমরা গণপরিষদ যেভাবে আমরা চেয়েছিলাম যে একেবারে ফুল ফ্লেজড একটা গণপরিষদ, সেই গণপরিষদে একটা নতুন সংবিধান হবে, সেই জায়গায় আমরা নাই, কিন্তু আমরা পরোক্ষভাবে একটা নতুন সংবিধানের দিকেই যাচ্ছি। কিভাবে সেটা পুরনো সংবিধানকে এফেক্ট করতে করতে যাচ্ছে, এটা হচ্ছে মানে একটা প্রক্রিয়া আর কি। এখন আপনি জুলাই সনদটা যদি তফসিল অন্তর্ভুক্ত করেন, তাহলে সেটা কিন্তু এখানে আপনি যে কথাগুলো লিখছেন, ধরেন জীবন ধারণের অধিকার নিঃশর্ত, আপনার কারেন্ট কনস্টিটিউশন আছে যেটা আইন অনুযায়ী ব্যতীত, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট হবে না, তখন প্রাধান্য পাবে জুলাই সনদ, মানে দুটোর মধ্যে আর কি। এবং কিছু কিছু পুরনো সংবিধানের যে কালাকানুনগুলো আছে এটা কিন্তু মানে সাইডলাইনে চলে আসবে, কিছু কিছু বাতিল হয়ে যাবে। আদালত যদি এই দুটোর মধ্যে একই ঘটনার ক্ষেত্রে যদি দুটোর পরিস্থিতির মধ্যে আপনার একটা কনফ্লিক্ট হয়, তাহলে আদালত কোনটাকে বেস ধরবে হচ্ছে আপনার এই জুলাই সনদের মধ্যে যে কথাটা আছে ওইটাকে আর কি। আগে যেটা কথাটা এসেছিল যে জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া, আমরা এটাকে ঠিক মনে করি না, কারণ সংবিধানের উপর কোনো কিছুকে স্থান দেওয়া যায় না। জুলাই সনদ তফসিল অন্তর্ভুক্ত হবে। আরেকটা কথা আছে যে ধরেন আপনার এই জুলাই সনদের মধ্যে তো জনপ্রশাসন নিয়ে কিছু কথাবার্তা আছে, বিচার বিভাগ নিয়ে আছে, অন্যান্য অনেকগুলো জিনিস আছে। এটা ওই যে এখনকার সংবিধানের যে সংশ্লিষ্ট ধারাগুলো আছে এর মধ্যে ইনকর্পোরেট করা, বিচার বিভাগের অংশে বিচার বিভাগের ধারাটা আপনি হাইকোর্টে বিকেন্দ্রীকরণ, এটা নতুন জিনিস। হ্যাঁ, মানে নতুন জিনিস বলতে একবার এরশাদের সময় ছিল, এখন আবার নতুন করে এসেছে। এটাও আরেকটা পদ্ধতি যে কিভাবে সাজাবো। তো আমি মনে করি যে এটা হলো একটা টেকনিক্যাল বা এক্সপার্টদের কাজ, লিগ্যাল এক্সপার্টদের কাজ। পলিটিক্যাল অ্যাসপিরেশনটা পলিটিক্যাল পার্টিগুলো ঠিক করে দিচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন আছে খুব বড় ধরনের, যেটা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা জানি যে সংবিধান সংস্কারের ব্যাপারে যে প্রস্তাবগুলো আসছে সেখানে অন্তত 9টি প্রস্তাব রয়েছে আমার যতটুকু মনে করে, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলোর কি হবে? নোট অফ ডিসেন্টটা হচ্ছে এখন আমি মনে করি 8 তারিখে এটার ব্যাপারে কথা হবে। যেমন আমরা মনে করি যে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে 4 জন অ্যামিকাস কিউরিদের 4 জন বলেছেন যে এটা বাতিল করা দরকার, 3 জন বলেছেন বাতিল করা দরকার নাই, কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এখন নোট অফ ডিসেন্টটা প্রাধান্য কিন্তু পায় না, প্রাধান্য পায় আপনার ডকুমেন্টটা। কারণ নোট অফ ডিসেন্টগুলোকে আপনি উল্লেখ রাখতে পারেন, কিন্তু এটা সহই জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে বলে ধরে নিতে হবে। যদিও বিএনপি দাবি এখানে ডিফারেন্ট, বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্টটা যারা ম্যান্ডেট পাবে, নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে তাদের যে অবস্থান ওইটা তারা হয় বাস্তবায়ন করবে বা করবে না। হ্যাঁ, কিন্তু আমরা এটার সাথে একমত না। যেমন ধরেন নোট অফ ডিসেন্টের মধ্যে একটা খুব মেজর জিনিস আছে আপার হাউসে পিআর। এখন আমাদের বক্তব্য হচ্ছে আপার হাউস যদি ওই যে সংরক্ষিত মহিলা আসনের মতো হয় তাহলে এটা কোনো কাজেই আসবে না, আপার হাউস তাহলে দরকারই নাই। কিন্তু আপার হাউসে পিআর এটা কিন্তু এবার মৌলিক সংস্কার। আপনি খেয়াল করবেন যখন বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন সর্বশেষ গণ অধিকার পরিষদের ওই হামলার ওই ঘটনার পরে, তখন তিনি স্পেসিফিক্যালি এই জিনিসটা অনুরোধ করেছিলেন বিএনপিকে যে আপার হাউসে পিআরটা আপনারা মেনে নেন। কিন্তু আমরা যতটুকু জানি বিএনপির মধ্যে একটা ব্যাপার রয়েছে, 50% তারা মানার ব্যাপারে সম্মতি রয়েছে। আমরা শুনেছি যেটা যে এটা তো মানে অফিশিয়ালি বলে না, কিন্তু আমি যতটুকু জানি অফিশিয়ালি এখনো পর্যন্ত তারা ওখানে যায় নাই। কিন্তু আমি গতকালকেও যে আভাস পেলাম তাদের যারা আমাদের বিভিন্ন সময় এক্সচেঞ্জ হয় না, মানে আমরা তো মূল আলাপের বাইরে চা খাওয়া, লাঞ্চ করা, তো সেখানে আমরা যেটা আভাস পেয়েছি এটা তো আর আমি দাবি করতে পারবো না, এটা আভাসে মনে হয়েছে। এখানে আরেকটা খবরও রয়েছে আমাদের কাছে, সেটা হলো যে আসলে 50% মানের ব্যাপারে সরকারের একটা অনুরোধ আছে। এখন দেখেন প্রথমে আপার হাউসে পিআর জেনেই বলছি, আপার হাউসে পিআরটা কেন আপনি বলেছেন এটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে লাগবে, লোয়ার হাউসে 2/3 আপার হাউসে 2/3 এটা ছিল অরিজিনালি। এখন কিন্তু ওটা ওখান থেকে অনেক দূর পর্যন্ত আমরাও সরে এসেছি, কি আমরা বলেছি যে আপার হাউসে ইয়ে হলেই হবে, সিম্পল মেজরিটি হলেই হবে। ফলে আপনি সরকার গঠন করছেন, প্রথমত আইন প্রণয়ন করার ক্ষেত্রে, সাধারণ আইন প্রণয়ন করার ক্ষেত্রে কিন্তু আপার হাউসের ফরমেশনের কোনো ভূমিকা নাই। মানে আপনি কখনো এটা দ্বারা বাধাপ্রাপ্ত হবেন না, আপনি আপনার সরকার যে সরকার সে আইন প্রণয়ন করতে পারবে। আমাদেরকে আরেকটু স্পষ্ট করেন, সেটি হলো যে নোট অফ ডিসেন্ট দিয়ে এটা সনদ কি হয়? আমি মনে করি হয় না, মানে আসলে হয় না। কারণ আপনি প্রশ্নটা কি পাঠাবেন, গতকালকে আমি এটা বললাম যে আপনি তো জনগণের কাছে প্রশ্ন করবেন যে জুলাই সনদে আপনি অনুমোদন করেন কি করেন না, যে এইটা আমাদের জুলাই সনদ, এটা আপনি অনুমোদন করেন কি? হ্যাঁ, যেমন সেখানে নোট অফ ডিসেন্ট কেন থাকবে? জিয়াউর রহমান সাহেব যে আপনার গণভোটটা করলেন, তিনি কিন্তু করেছিলেন যে জিয়াউর রহমানের নীতি ও কর্মপন্থা আপনারা একমত কিনা, সেখানে তার 19 দফা ছিল। তো মানুষ তার বলে নাই যে আমরা 12টার সাথে একমত, 7টার সাথে একমত না, এইভাবে হয় না। ফলে এইটা আমার ধারণা যে আলোচনাটা আসবে নোট অফ ডিসেন্টের মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট আছে মাইনর, সেগুলো হয়তো সব দলই আমার ধারণা ছাড় দেবে। দুইটা আসলে খুব মেজর, একটা হচ্ছে এই যে আপার হাউসে পিআর, একটা হচ্ছে ওই যে আপনার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কনস্টিটিউশনাল পোস্ট, এই পোস্টগুলোর নিয়োগের পদ্ধতি। সেখানে বিএনপির কথা হচ্ছে যে এটা আইন দ্বারা হবে, আর আমরা বলেছি যে প্রথমে ছিল এটা এনসিসি সাংবিধানিক কাউন্সিল, পরে ওখান থেকে সরে এসেছে একটা সাংবিধানিক কমিটি করেন। হ্যাঁ, যেটাই হোক আমরা চাচ্ছি যে বিএনপি যেটা দাবি যে এটা করলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হয়, এটা কিন্তু আমরা মনে করি না, কারণ নির্বাহী বিভাগের কাজই তো না এটা। কারণ দুদক প্রতিষ্ঠানের কাজ কি? দুদক যদি সরকারের দুর্নীতি ধরে, তাহলে যদি সরকার বলে যে আমার ক্ষমতা খর্ব হচ্ছে, তাহলে তো হবে না। দুদকের কাজই হওয়া উচিত এটা
সরকার দুদক যখন বিরোধী দলের পেছনে লাগে তখন বোঝা যায় এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাইট। দুদকের কাজই হচ্ছে সরকারের দুর্নীতিকে এক্সপোজ করতে হবে। তো সেইটা করলে আপনি যদি নিয়োগটা, এই যে দুদকে ধরেন 1000 সংস্কার প্রস্তাব আছে আলাদা করে, দুদক একটা হাউস সাইজ দিয়েছে না, একটা সংস্কার কাজে আসবে না যদি নিয়োগটা কিভাবে হচ্ছে এটার ফয়সালা আপনি না করেন। প্রথমে বাধাগ্রস্ত হবে। নিয়োগ যদি দলীয় বিবেচনায় হয় কিংবা নির্বাহী বিভাগের কর্তৃত্বে থাকে তখন তো ওই বাকি সংস্কার একটাও আসলে ইমপ্লিমেন্ট হবে না। এই কারণে নিয়োগটা খুব ইম্পর্টেন্ট। এখানেও আমার মনে হয় একটা স্পষ্টতা দরকার, এবং আমার ধারণা যে যেহেতু এত দূর পর্যন্ত এসেছে সবাই, বিএনপি এটাতে খুব বেশি আপত্তি সামনে হয়তো করবে না, আমার একটা বিশ্বাস আর কি। মারুফ মল্লিক, আবার নোট অফ ডিসেন্ট নিয়ে কথা, এটা একটু সমস্যা হয়েছে আসলে। সেটা হলো নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে একটা সনদ তৈরি হতে পারে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। সেখানে সব রাজনৈতিক দল সিগনেচার করবে যে আমরা এই সনদ বাস্তবায়ন করব, তাই তো? আবার যখন সেটা গণভোটে চলে যাবে আইনি ভিত্তি পেয়ে যাবে। কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট থাকলে যে প্রবলেমটা তৈরি হবে, যেটা সালাউদ্দিন সাহেব নিজেও বলেছেন, যেটা তুষার স্যার উল্লেখ করলেন, উনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো ব্যাপারে থাকবে, এবং সেগুলো বাস্তবায়নে কিন্তু তখন আর বাধ্যবাধকতা থাকবে না। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ক্ষমতায় যায়, আর যারা দেয়নি তাদের হয়তো বাধ্যবাধকতা থাকবে অন্য কেউ যদি ক্ষমতা যায়। আপনি কি মনে করেন যে একটি সনদের মধ্যে নোট অফ ডিসেন্ট থাকা উচিত? আমি মনে করি যে এটা থাকা খুব একটা খারাপ হবে না, কারণ মানুষজনের কাছে আপনি যখন গণভোটে যাবেন, জনগণের কাছে যাবেন, তারা দেখতে পারবে যে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে, কোন বিষয়ে হয়নি। আর এটাতে এমনিই প্রকাশ পাবে, অসুবিধা নেই। আর মূল বিষয় হচ্ছে, আমি সারওয়ার তুষারের সঙ্গে একটু ধরেন দ্বিমত পোষণ করবো যে জুলাই সনদটা হচ্ছে কি, এটা আসলে আমাদের সংবিধান না, উনি কিন্তু বলেছেন। এখন এটা হবে কি, আমাদের একটা মোটামুটি রাজনৈতিক যে আমরা যে কর্মসূচিগুলো নিব বা রাষ্ট্র পরিচালনায় আমাদের ভবিষ্যতের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত, যে আমরা এই করব ওই করব। যেমন উনি বলেছেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা নানা কথাবার্তা আছে সনদে। মোটামুটি রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তিটা কি হবে সেটা নিয়ে সবগুলো দলের একটা মতামত, রিফ্লেকশন অফ পার্টিস। তো সেই জায়গায় নোট অফ ডিসেন্ট তো থাকতেই পারে, আমার মনে হয় না যে থাকলে খুব আসলে পৃথিবীতে কোথাও কোনো চার্টার নোট অফ ডিসেন্ট হয়েছে আমার জানা নেই, আপনি আমার আরো ভালো জানেন। না, নাই, কিন্তু ধরেন আমরা একটা নতুন জিনিস শুরু করলাম। আমাদের রাজনীতিতে তো অনেক কিছুই নতুন নতুন হয়, একদম যে পুরনো কাঠামো বা অতীতের দিকে যেতে হবে এরকম না। আর আরেকটা কথা আমি যেটা বলি, আপনারা আলাপ করতেছিলেন যে আপার হাউসে পিআর, এই আপার হাউসের প্রস্তাবটা কিন্তু বিএনপি প্রথম দিয়েছিল 31 দফা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আসলে এই আপার হাউসের পক্ষেই না, কারণ এইখানে আমাদের যে আপার হাউসের কথাবার্তা বলা হয়েছে, মিস্টার তুষার বলেছেন, এই যে আইন আটকাইতে বা আইন প্রণয়ন করতে খুব বেশি শক্তিশালী ভূমিকা রাখবে তা কিন্তু না। আমি যদি ভুল না জেনে থাকি, লোয়ার হাউসে যদি কোনো আইন তৈরি হয় সেটা আপার হাউসে পাঠানো হবে। আপার হাউস যদি সেটা অ্যাকসেপ্ট নাও করে কয়বারের মধ্যে, তাহলে সেটা অটোমেটিক্যালি লোয়ার হাউসে, ওই নিয়ম কানুনগুলো স্পষ্ট হয়নি, আবার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এরকম একটা আলাপ আছে। তাইলে পরে আপনি এই আপার হাউস দিয়ে আসলে কি করবেন? না, আপার হাউসে তো দুটো ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, একটি হলো অর্থ বিলটা যাতে তারা আটকাতে পারবে না, আর হলো আস্থা ভোটের ব্যাপার আটকাতে পারবে না। ঠিক আছে, ওইটা সূত্র অনুচ্ছেদ। হ্যাঁ, মানে দিন শেষে আপার হাউসের ভূমিকাটা কি? ধরেন বাইরের পশ্চিমা গণতন্ত্রের দেশে যে একটা আপার হাউস থাকে, ওরা কিন্তু খুব শক্তিশালী ভূমিকা রাখে। ধরেন আমি জার্মানিতে থাকি, ওদের যে আপার হাউস আছে ওটা কিন্তু বার্লিনের বুন্দেস্টাগ বলে, ওই পার্লামেন্টে যে আইন পাস করে সেটা কিন্তু তারা রিজেক্ট করে দিতে পারে। জার্মানিতে একটা আইন পাস হয়েছিল প্রায় 20-25 বছর আগে, যে বিশ্ববিদ্যালয়ে আর বিনামূল্যে পড়াশোনা করানো যাবে না, টিউশন ফি দিতে হবে। ওইখানে আপার হাউস এবং ওদের যে প্রাদেশিক সরকারগুলো আছে সেটা মানে নাই, বলছে আমি এটা মানি না। না, বাতিল হয় নাই পুরোপুরি। শেষে যেটা হয়েছে, কিছু কিছু প্রদেশে ফ্রি পড়াশোনা করানো হয়, কিছু কিছু প্রদেশে হয় না। এই যে স্বাধীনতা, এটা তাদের আছে। এখন আমাদের যে আপার হাউসের যে কথাটা বলা হচ্ছে, তাদের কিন্তু এরকম কোনো শক্তি থাকবে না। ধরুন অর্থ বিল, প্রতিরক্ষা বিল বা এই যে অনাস্থা, এইগুলাতে যদি আপনি কোনো একটা রাষ্ট্রের বডি বা এই ধরনের কনস্টিটিউশনাল বডি যদি ভূমিকা রাখতে না পারে, এখন ধরেন আপনার স্বাস্থ্য বিল একটা আসবে, শিক্ষানীতি একটা আসবে, এইটাতে রাষ্ট্রের মৌলিক কোনো পরিবর্তন হবে না, সেইখানে সে ভূমিকা রাখতে পারবে। অর্থ বিলে কিন্তু আপনার একটা ভূমিকা আছে, ডেভেলপমেন্টের সঙ্গে আপনি এটা জড়িত। প্রতিরক্ষা নীতি রাষ্ট্রের সার্বভৌমত্ব স্থায়িত্বের সঙ্গে জড়িত। এখন কোনো কারণে যদি ধরে নেই আমরা লোয়ার হাউসে এইরকম একটা প্রস্তাব আসছে, হইতে পারে 50-60 বছর পরে এমন একটা দল ক্ষমতায় আসলো, তারা এমন একটা সিদ্ধান্ত নিল যেটা দেশের সার্বভৌমত্ব সিকিউরিটির জন্য ঝুঁকিপূর্ণ, আপার হাউস আটকাইতে পারবে না। তো তাইলে পরে করতে হবে কি? আমি যেটা শুরু থেকে বলছি যে
আমাদের প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমরা আরেকটা আপার হাউস যদি না করে 100 জনের হবে, সেখানে 100 জন আমাদের প্রতিনিধি হবে, না করে আমাদের যে স্থানীয় সরকারগুলো আছে এদেরকে যদি আমরা শক্তিশালী করতাম, ধরেন একটা উপজেলা বা ইউনিয়ন থেকে আসে, নিচে থেকে আসি, ইউনিয়ন যদি তার নির্বাচনী বা তার উন্নয়ন পরিকল্পনা যদি সে ঠিক করতে পারে যে একটা ইউনিয়নে কি কি লাগবে, ইউনিয়নের চেয়ারম্যান ঠিক করবে। আমাদের দেশে যেটা হয়, ধরেন একটা বিশ্ববিদ্যালয় হবে, এবার যেই দল ক্ষমতায় থাকে সেই দলের আবার শক্তিশালী মন্ত্রী এমপিকে বিশ্ববিদ্যালয় ওইখানে চলে যায়, বিমানবন্দর ওইখানে চলে যায়, স্টেডিয়াম ওইখানে চলে যায়, অথচ ওই জেলায় একটা বিশ্ববিদ্যালয়ের দরকার নাই, একটা স্টেডিয়ামের দরকার নাই। ওর যে বেসিক নিড বেসড পলিটিক্স আমরা যেটা বলি, সেটা তো হচ্ছে না। এই আমি মনে করি আপার হাউসটা, আমার ব্যক্তিগত মতামত, যেটা 31 দফাতে আছে, বিএনপির বিরোধিতা করেছিলাম ওই সময়, লিখেছি, আপার হাউস না করে আমরা নিচের দিকে শক্তিশালী করি, জবাবদিহিতা নিশ্চিত করি, তাহলে আমাদের যে মূল যে প্রবলেম, যে মানে আমরা ইমানসিপিয়েশন আমরা যেটা বলি, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি, এই যে একটা কেন্দ্রে আটকে না থেকে, আপনি একটা জিনিস দেখবেন প্রবণতা, আমাদের দেশের সরকার দলীয় বিরোধী দলীয় যেই দলেই হোক, এমপিদের অগাধ ক্ষমতা, একবারে তার আসনে এসে সব কাজ করে। একটা কথা বলা হয় থাকে, একবার এমপি হতে বলে পরবর্তী 14 পুরুষ আর সমস্যা না, বসে খেতে পারে। ওইখানে ওই যে কাবিখা কার্ড বিতরণ থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনা, শিক্ষক নিয়োগ, সবই তার পরামর্শ বা তার হাত ধরে হয়। এইটা আসলে কমাইতে হবে। ওইখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান, আপনার যে স্থানীয় সরকার প্রতিনিধি আছে তাদেরকে শক্তিশালী করেন। তাইলে আমাদের যে ডিবেটটা হচ্ছে, যেটা আমরা বলতেছি রাষ্ট্রকে আরো ফাংশনাল করতে হবে, জনমুখী করতে হবে, সেইটা হবে। আপার হাউসে আপনার 100 জন বসবে বটে, কিন্তু আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। অনেকে বলছেন যে গণভোটের এই প্রক্রিয়া যদি বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে কোট আনকোট গণসম্মতির রাজনীতি প্রতিষ্ঠা একটা সহায়ক ভূমিকা পালন করবে, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির এক নতুন অধ্যায় শুরু হবে। এই যে অনেকের এই প্রত্যাশাটা, কি বলবেন আপনি? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা হয় আর কি, যে আপনি একবার ভোট দিলেন 5 বছরের জন্য, তাদেরকে আর জবাবদিহি করার কোনো মেকানিজম নেই, এবং তারা 5 বছর যে কাজ করে সবই বলে যে এগুলো জনগণ, যেহেতু আমাদেরকে ভোট দিয়েছে সুতরাং এগুলোর সাথে জনগণ আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা একটা সীমাবদ্ধতা, সবাই এটা বলে। আবার আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির বাইরে যাওয়ার তো সুযোগ নাই। তো এই যে গণভোটের বিধানটা কিন্তু ফেরত আসছে। আবার খেয়াল করবেন, এই যে গণভোটটা আমরা জুলাই সনদ পাশ করবো, এটা কিন্তু আমাদের সংবিধানে যে গণভোটটা ফেরত আসবে এক জিনিস না, ওইটা হচ্ছে সংবিধান সংশোধন করার গণভোট, যেটা 142 অনুচ্ছেদে আছে। এখন কিন্তু আমরা দিচ্ছি, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন, যে জনগণের সুপ্রিম মানে উইলের একটা বহিঃপ্রকাশ হিসেবে দিচ্ছি, মানে এটা হলো জনগণের সরাসরি অংশগ্রহণ। তো এইটার জনগণ যখন নিজেই আপনি একটা করতে পারতেন কি, যে জনগণের প্রতিনিধিরা বাস্তবায়ন করছে, এখন জনগণ নিজেই নিজের একটা ডকুমেন্ট, আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক দলগুলোকে সায় দিয়েছে তো জনগণ, এই যে কমিশন বসেছে এবং এতগুলো 1 বছর আমরা কাজ করলাম, জনগণ তো বড় আকারে আপত্তি প্রকাশ করে না যে না তোমরা বসতে পারবে না, ফলে জনগণের এখানে সম্মতি আছে। এখন এই ডকুমেন্টটা তৈরি হওয়ার পরে তারা যখন এটাকে নিজেরা অনুমোদন করে দিচ্ছে, আমি মনে করি এটা অনেক ডিরেক্ট এবং অনেক ভালো, এবং এটাকে পরবর্তীতে কেউ আন্ডু করতে পারবে না। এটা থেকে যাবে আমাদের রাজনীতিতে, যে এটার যে আপনার লাস্টিং ইমপ্রেশন, এটা থেকে যাবে। এবং এর পরবর্তীতে আপনি আরো গণভোটটা কোথায় আসছে, যে আপনি শুধু 2/3 জোরে যেগুলোকে এই জুলাই সনদের মধ্যে বেসিক স্ট্রাকচার হিসেবে চিহ্নিত, মানে বেসিক স্ট্রাকচার বলা হয় নাই কথাটা, কিন্তু যে আপনি যেমন ধরেন বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে গেলে গণভোটে যেতে হবে, ইভেন গণভোটের বিধান বাতিল করতে গেলে গণভোট, যে জনগণ আর গণভোট চায় না, তাইলে আপনাকে এটার জন্য গণভোটে যাইতে হবে। তাহলে এই যে কিছু জিনিস চিহ্নিত করা, যে এইগুলো আপনি 2/3 জোরে, যেমন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, হ্যাঁ, এই জিনিসগুলো যদি প্রোটেকশন দেওয়া যায়, তাহলে কিন্তু যে পিআর যে কারণে অনেকে বলার চেষ্টা করে নিম্নকক্ষে, সেটার আর দরকার নাই। কারণ আপনি 2/3 আছে, ঠিক আছে, আপনি লোয়ার হাউসে 2/3 আছে, কিন্তু বেসিক যে চেঞ্জগুলো, মানে যেগুলো রাষ্ট্রের ক্যারেক্টার বদলে দেয়, এগুলো যদি আপনি চেঞ্জ করতে যান, আপনাকে জনগণ একটা বার হিসেবে আছে, গণভোট আমার কাছে আসো, আমি এটা কি ভাবি সেটা আগে বলো। তখন কিন্তু যারা ইনফ্লুয়েন্সার, যারা লেখালেখি করে, যারা এই যে টক শোতে আলোচনা করে, তারা কিন্তু এটার ভালো মন্দ নিয়ে আলোচনা করবে। ফলে আমি মনে করি যেটা অবশ্যই আরো মানে কিছু মাত্রায় হলেও জনগণের একটা এম্পাওয়ারমেন্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন
প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মারুফ মল্লিক, একটা অন্য প্রসঙ্গে যাই। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিএনপির অনেক নেতা এমন সব বক্তব্য রাখছেন যার কোনো রাজনৈতিক মূল্য তো নেই, বরং দলের ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে। এরকম বক্তব্য দেওয়ার কারণে বিএনপি নেতা ফজলুর রহমানের সব পদ স্থগিত করা হয়েছে। এরপরও এই দলটির নেতারা কিছু উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, অনেকে থেমে নেই। যেমন রোববার খুলনা এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যদি কখনো জামাতে ইসলামী ক্ষমতা আসে তো মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। রাজনৈতিকভাবে এমন বক্তব্যের প্রভাব কি হতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে যারা এখন বেশি সমালোচনা মুখর এবং সচেতন, তারা এগুলোকে কিভাবে নিবে? না, এটা ধরেন রাজনৈতিক যে কাদা ছোড়াছুরি, এটা তো জনগণ ভালোভাবে নিবে না। তো আমাদের লক্ষ্য করতে হবে কাদাটাকে আগে ছুঁড়েছে। 5ই আগস্টের পরে আমাদের একটা ধারণা ছিল যে বিফোর 5th অগাস্ট এই ফেসিবাদের আমলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে এক ধরনের প্রতিপক্ষকে একদম কটু বাক্যে আক্রমণ করার যে প্রবণতাটা ছিল, সেটার বুঝি অবসান হলো। কিন্তু আমরা দুঃখজনকভাবে হলেও দেখলাম 5ই আগস্টের পরে এই প্রবণতা কিন্তু কোনোভাবেই থেমে যায়নি, বরং একটু ভিন্ন মাত্রায় শুরু হয়েছে। এখন সোহেল ভাই যে কথাটা বললেন যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাদের কাছ থেকে মানে দীক্ষা নিতে হবে, না মুসলমান হতে হলে তাদের কাছে সার্টিফিকেট নিতে, রাজনৈতিক বক্তব্য না। এটা উনি আসলে বলেছেন, কারণ এখানে আমরা খোলামেলা ভাবেই বলি, বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে বা শিবিরের পক্ষ থেকে আমরা যেটাকে বলি বট বাহিনী, যেইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রচারণা করা হয়, এরা তো সার্টিফিকেট দিচ্ছে। আপনি এদের কোনো রাজনৈতিক দল হিসেবে তাদের 71-এর ভূমিকা বা অন্য ভূমিকা নিয়ে সমালোচনা করবেন, আপনাকে নাস্তিক, শাহবাগী সবানে বানাই দেওয়া হচ্ছে। তো এইসব কথাবার্তার প্রেক্ষিতে হয়তো বা সোহেল ভাই বলেছেন যে আমাদের তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, কারণ তারা তো সার্টিফিকেট বিতরণ করছে যে আপনি শাহবাগী হয়ে গেছেন, আপনি নাস্তিক হয়ে গেছেন। এখন কে নাস্তিক কে আস্তিক, এই কে শাহবাগী কে শাহবাগী না, এটার ধরেন হ্যাঁ শাহবাগ একটা পলিটিক্যাল ইভেন্ট ছিল, সেটার সার্টিফিকেট আপনি দিতে পারেন, কিন্তু ধর্মীয় বিষয়ে তো আপনি সার্টিফিকেট দিতে পারেন না নাস্তিক আস্তিক। কিন্তু তারা তো দিচ্ছে, তারা সমানে ফেসবুকে লেখালেখি করছে। তো বিএনপির পক্ষ থেকে আপনার প্রশ্ন যেটা ছিল যে বিএনপির নেতারা কথা বলছে, এটা কি আসলে কতটা গ্রহণযোগ্য? বিএনপির এই কথাগুলো নেতারা, যেটা ফজলুল ভাইয়ের কথা যেটা বললেন, এটা নিয়ে কিন্তু দলের ভিতরেও সমালোচনা হয়েছে, দল থেকেও সতর্ক করা হয়েছে, তাকে অন্যান্য নেতাদেরকেও সতর্ক করা হয়েছে যে আপনারা একটু বুঝে শুনে কথা বলেন। এটা বিএনপির মধ্যে অভ্যন্তরীণ রাজনীতিতে এই চর্চাটা আছে। কেউ যদি কোনো বেসামাল কথাবার্তা বলে, একটু কমেছে, তাদেরকে সতর্ক করা হয়। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিএনপির নেতারা বা বিএনপির পক্ষ থেকে যে আচরণটা করা হচ্ছে, এটা আত্মরক্ষামূলক আচরণ, আক্রমণাত্মক না। আক্রমণটা যেহেতু অন্য দিক থেকে আগে শুরু হয়েছে, তখন তো আত্মরক্ষা করতেই হবে। সারোয়ার তুষার, আপনার দলেরও কোনো কোনো নেতার বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটি সবচেয়ে বেশি উঠে, সেটি হলো আপনারা অন্য দলের সিনিয়র নেতাদের সম্মান করেন না। ইদানিং আপনারা কমিয়েছেন কিছুটা, তবে একেবারে থেমে গেছে তা কিন্তু বলার সুযোগ নেই। কি বলবেন? এটার সাথে পুরোপুরি একমত না যে আমরা সম্মান করি না, ডেফিনেটলি সম্মান করি আমরা। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, ওকে, হ্যাঁ অভিযোগ থাকবে, কিন্তু আমার দিক থেকে আমার বক্তব্য বলার কথাটা হচ্ছে যে অবশ্যই আমাদের রাজনৈতিক পজিশন আছে এবং সেটার সাপেক্ষে আমরা অন্য দলের সাথে আমাদের মিল হয় কিংবা দ্বিমত হয়, এটা খুব স্বাভাবিক। যদি কেউ কখনো কোনো সিনিয়র পলিটিশিয়ানকে অশ্রদ্ধা করে কথা বলে, যেমন আমরা তো ইভেন সালাউদ্দিন ভাইয়ের সব কথার সাথে আমি একমত হই না এবং আমি ওনার সমালোচনা করেছি, কিন্তু কমিশনে গিয়ে উনি আমাকে খুবই কর্ডিয়ালি রিসিভ করেছেন। তার মানে উনি উচ্চারণ করে বক্তব্য রেখেছেন, আমি শুনেছি অনেকবার। তার মানে উনি আমার সমালোচনাটা পলিটিক্যালি নিয়েছেন। পলিটিক্যাল সমালোচনা আর ব্যক্তিগত আক্রমণ দুটো দুই জিনিস। তো এইটা নিঃসন্দেহে আমাদের মধ্যে যদি কেউ করে থাকে, তাহলে তাকে শিখতে হবে রাজনীতিতে তো এটা বড় বড় রাজনৈতিক দলেরই ভুল হয়। আমরা তো সেদিন, তো যদি সেটা হয় আমরা কোনোভাবে সেটাকে মানে কোনো দলই আসলে এটা চায় না, কারণ আজকের যুগে আপনি একটা কথায় শেখ হাসিনার অনেক খারাপ কাজ করেছে, কিন্তু শেখ হাসিনার শুরু হয়েছে কিন্তু খারাপ, এই যে রাজাকার বলা থেকে। মানে এইটার ব্যাপারে সব দলই সতর্ক যে যদি কেউ দলের মানে সীমা লঙ্ঘন করে কথা বলে কিংবা একটা খারাপ কথা বলে, তখন কিন্তু দলের অনেকগুলো প্রক্রিয়া আছে। যদি বেশি হয়ে যায় তখন তাকে ফর্মালি শোকজ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে আছে যে অভ্যন্তরীণ ভাবে সতর্ক করা হয়, ঠিক আছে? ধরেন টকশোতে অনেক আমি এটা নিশ্চিত করতে পারি আপনাকে, প্রত্যেকটা দলেরই টকশো ওই যেটাকে বলে যে অবজার্ভ করার মেকানিজম আছে। টকশোতে নেতারা কি বলেন
এটা কিন্তু খেয়াল করা হয় দলের পক্ষ থেকে, এবং সেটা যে সবসময় শোকজ দিয়ে আপনি কেন এই কথা বলেছেন এটা বলা হয় তা না, কিন্তু অভ্যন্তরীণভাবে কিন্তু তাদেরকে বলা হয় যে না আপনি এইভাবে কথা বলবেন না। যেমন আমরা বিএনপির পক্ষ থেকে এটা জানি যে যারা টক শোতে নিয়মিত যান, দলের চেয়ারপারসন কিন্তু মাসে একবার তাদের সাথে আলোচনা করেন। এনসিপির এই ধরনের মেকানিজম আছে, সেটা হয়তো প্রকাশ্য না থাকে, সব প্রত্যেকটা দলের কৌশল থাকে। এগুলো আস্তে আস্তে কি হবে যে এই যে আপনি বললেন যে আপনার এই কথাটা ঠিক না, এই সমালোচনা, এই চাপটা কিন্তু আমার দলের সেই সংশ্লিষ্ট নেতাকে, সেটা যে আমিও হই, যে আমার কোনো বক্তব্য আসলে শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তাহলে আমি কিন্তু সতর্ক হয়ে যাব বা দমে যাব। এটা আমি মনে করি যে অনগোয়িং একটা প্রসেস। একটা বিষয় ছিল যে বিএনপি নেতারা টক শোতে আপনাদের সঙ্গে বসতেন না, এখন কি সেটা কেটেছে না রয়েছে? এটা তো মানে আমরা সরাসরি তো আমাদের কারণ বিএনপি নেতারা কখনো বলেন নাই, আমরা শুনেছি নানাভাবে প্রডিউসারদের কাছ থেকে, হ্যাঁ বসতে চাইতেন না, বা শুরুর দিকে একটা ইয়ে ছিল যে এমন হয়েছে যে স্টুডিওতে এসে আমাদেরকে দেখে চলে গেছেন, এগুলো কিন্তু ঘটেছে, এগুলো পুরোপুরি অস্বীকার করা যাবে না। আমার ধারণা যে এই যে ইয়াংরা পলিটিক্সে এসছে, এটা যারা অনেক বয়স হয়ে গেছে তাদের অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় আছে। তো আস্তে আস্তে এইটা যতটা অনিবার্য হচ্ছে যে কমিশনে গিয়ে ইয়াংরা মতামত দিচ্ছে, ইয়াংদের অন্তত দুটো দল ওখানে উপস্থিত আছে, একটা এনসিপি আর গণ অধিকার পরিষদ, আপনি কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবেন না বা পারা সম্ভব না। ফলে এটা আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্সটা বা টলারেন্সের লেভেলটা, যেমন আমার ধরেন আমি এটা অন রেকর্ডে বলি, কৃষক দলের বাবুল ভাই, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু একটা টকশোতে একদিন একটা তর্ক এটা হয়ে গেছে। গতকালকে আবার ওনার সাথে আমি যমুনায় একসাথে ছিলাম, আগে পরে কিন্তু আমাদের মধ্যে খুবই ভালো একটা ইয়ে হয়েছে, মানে আমরা কি ওটা ধরে রাখিনি নিজেদের মধ্যে, এটা ধরে রেখে আগানো যাবে না। না এখানে মারুফ মল্লিক যে কথাটা বলছিলেন সেটাই বোধহয় প্রতিফলিত হচ্ছে। আপনি বলছেন যে আস্তে আস্তে সবাই দূরত্ব কমে গিয়ে এখন নির্বাচন কমাতে হবে, এবং অনেকদিন আপনার যখন এটা চোখের সামনে থাকে না তখন এটা মানতে একটু ইয়ে হয়, আস্তে আস্তে কিন্তু এটা মানে সহনশীল হবে আর কি। মারুফ মল্লিক, ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিএনপি তার নিজের রাজনীতির চেয়ে জামাতের রাজনীতিতে বেশি ব্যস্ত, এই অভিযোগটা আপনাদের মানে বিএনপির ব্যাপারে উঠেছে একটা দিক। আরেকটা দিক হলো যেটা সবচেয়ে বড়, যেটা আমরা নিজেরাও ফিল করি, সেটি হলো যে বিএনপি নিজস্ব কোনো আলাদা বয়ান তৈরি করতে পারেনি গত 14 মাস, এবং তাদের কিছু বয়ানের সঙ্গে আবার দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের বয়ান মিলে যাচ্ছে। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? না, প্রথমত বিএনপি জামাত নিয়ে ব্যস্ত এটা ঠিক না, বিএনপির রাজনীতি করছে। যেটা আগে একটু বললাম যে যখন বিএনপিকে সমালোচনা করা হচ্ছে, সে শুধু জামাত না, যে কোনো রাজনৈতিক দল, এনসিপি যদি আজকে সমালোচনা করে বা গণ অধিকার পরিষদ করে, বিএনপি সেটার রিয়্যাক্ট করছে, জবাব দিচ্ছে, তাহলে এটা রাজনীতিতে খুব কমন একটা প্র্যাকটিস। হ্যাঁ, কারণ হচ্ছে জামাতের পক্ষ থেকে যে বিএনপি কে নিয়ে যে প্রচারণা বা প্রপাগান্ডা চালানো হচ্ছে, আপনি যেটা বললেন নেরেটিভ বিল্ডিং, সেই নেরেটিভ বিল্ডিং এর পাল্টা কথা তো বলতে হবে আপনাকে, নাহলে তো আর রাজনীতিতে তাদের নিজস্ব জায়গা থাকবে না। সো এটা হচ্ছে বিএনপি কে নিয়ে জামাত যেই ধরনের প্রচারণা প্রপাগান্ডা করছে তার জবাব দিচ্ছে কেবল আত্মরক্ষামূলক। আর বিএনপির নিজস্ব কোনো বয়ান নাই, এটা আমি আসলে খুবই বলবো অগ্রহণযোগ্য একটা কথা। এটা আওয়ামী স্টাইলের কথাবার্তা হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচাইতে শক্তিশালী বয়ান বিএনপির, সেটা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন পরিচালিত হচ্ছে। তাইলে এটা হচ্ছে বিএনপির কোর নেগেটিভ, যে বাংলাদেশ পন্থা, বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। এর বাইরে আর শক্তিশালী বয়ান কি হইতে পারে? কিন্তু স্লোগান দেওয়া আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, বিএনপি থেকে দায়িত্বশীল ব্যক্তি। এইটা বিষয়টা হচ্ছে বাঙালি তো আপনি জাতি, আর জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি। যারা বাংলাদেশে যারা বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি যদি স্লোগান দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদ কোন জায়গায় থাকে? না, আপনি বাঙালি, তার আগে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বলে আমার জানা নেই। আপনার এথনিসিটি যেটা, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যে ব্যাখ্যাই দেন, আপনি ওই ব্যাখ্যা আমরা যাচ্ছিলাম, সরাসরি আসি। হ্যাঁ, না, আমি কে তুমি কে, বাঙালি মানে হচ্ছে তার নৃতাত্ত্বিক পরিচয়, জাতিগত পরিচয়। ওই বাটুলু বুঝে নৃতাত্ত্বিক বুঝে টুঝে না, সে না বুঝে হয় কি বুঝে না বুঝে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ যদি বলে থাকে আমি কে তুমি কে, বাঙালি, সেটা সে কোন পার্সপেক্টিভে বলেছে। এখন যদি জাতীয় পর্যায়ে বলে, ধরেন বাংলাদেশের জাতি, আমি এই উদাহরণটা সব সময় দিই, আমাদের যে বাংলাদেশে যে নারী ফুটবল দল আছে, এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা ক্লাসিক এক্সাম্পল। আপনি দেখেন রক্ষণে যিনি খেলছেন উনি কিন্তু একজন পাহাড়ি। আবার আমাদের যে এখন বাংলাদেশ নারী ফুটবল দলের যে সবচেয়ে বড় সুপারস্টার ঋতুপর্ণা চাকমা, উনি পাহাড়ি। আবার তার আশেপাশে যারা খেলে বাঙালি আছে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এখন প্রশ্নটা হচ্ছে ওই দলের কেউ যদি দাঁড়ায় এখন স্লোগান দেয় আমি কে তুমি কে, বাঙালি, সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু এর বাইরে গিয়ে যদি কেউ তার বাঙালি পরিচয়কে প্রকাশ করতে চায়,
ঋতুপর্ণা চাকমা তো পাহাড়ি, সে তো বলবে আমি চাকমা, সে তো বলবে না আমি বাঙালি হয়ে গেছি, ওই জায়গায় সমস্যা নাই। কিন্তু যখন আপনার কালেকটিভ আইডেন্টিটিতে যাবেন তখন বাংলাদেশি বলতে আরেকটা হবে। প্রশ্ন করি, সেটা হলো আমরা যতটুকু জানি, শুধু গণমাধ্যম কর্মী হিসেবে নয়, আমরা কাছ থেকে দেখে, বিশেষ করে খালেদা জিয়াকে আমরা কাছ থেকে দেখেছি, জি। তারপর জিয়া রহমান রাজনীতিকে আমরা পড়েছি, হুম। বিএনপির আসলে নতুন বয়ানের প্রয়োজন নেই। জি, আমি ব্যক্তিগতভাবে সেটাই বিশ্বাস আমি করি বলছিলাম। হ্যাঁ, যে জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির সামনে রাখলে ওই বয়ানই যথেষ্ট, এবং তরুণদের কাছে এই বয়ান গ্রহণযোগ্য। শুধু তরুণদের কাছে না, আসলে বাংলাদেশ প্রেমী যত মানুষ আছে সবার কাছে গ্রহণযোগ্য। হুম। কিন্তু ইদানিং কিছু কিছু নতুন বয়ান আনার চেষ্টা করছে, এবং এই বয়ান যারা তৈরি করছে হুম। তারা আসলে কখনোই বিএনপির লুকই ছিল না, নতুন করে নাজিল হয়েছে তারা। না, নতুন বয়ান না, বিএনপির রাজনীতি তো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জি। রহমানের যে রাজনীতি, পরবর্তীতে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিত, ওনার যে রাষ্ট্র পরিচালনা রাজনীতি, সেটার ধারাবাহিকতা। এই যে বিএনপির যে 31 দফার কথা আমরা বলি, সেটা কিন্তু বেসড অন 19 দফা জিয়াউর রহমানের। ওনার 19 দফাকে বর্তমান সময়ের প্রেক্ষিতে ধরেন 31 দফা হিসেবে তৈরি করা হয়েছে। তারপরে খালেদা জিয়া ওনার ছিল, ম্যাডামের যেটা ছিলেন যে ভিশন 2030, তারও একটা ধারাবাহিক হচ্ছে এই 31 দফা। তাইলে পরে ধরেন বিএনপি তো সেটা নিয়েই রাজনীতি করে, বিএনপি নতুন কোনো আলাদা পৃথক বয়ান তৈরি করার চেষ্টা করে না। সেইটাকে মূল ফিলোসফিক্যাল জায়গা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উন্নয়ন এবং তার যে রাষ্ট্র পরিচালনা, ইনক্লুসিভ যে পলিটিক্স, অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি, সবাইকে নিয়ে যে রাষ্ট্র পরিচালনার প্রবণতা, সেটাই কিন্তু বিএনপি বহন করে যাচ্ছে। এখন যারা বলেন যে বিএনপি নতুন বয়ান তৈরি করছে, বা আমার মনে হয় সেটা খুব একটা গ্রহণযোগ্য কিছু না, টুকটাক বিষয়। সারোয়ার তুষার, আপনাদের নিয়েও সাধারণ মানুষ কিছুটা দোলাচলে রয়েছে। আপনারা কি চান, কিভাবে চান, তা কিন্তু সাধারণ মানুষের কাছে ততটা স্পষ্ট নয়। শুধু সাধারণ মানুষ জানে যে আপনারা 24-এর গণ অভ্যুত্থানের থেকে অভ্যুত্থান ঘটেছে আপনাদের। এরপর আপনারা নির্বাচনে কোন দিকে যাবেন, বিএনপি নাকি জামাত, এ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে, নাকি আপনারা আলাদা করবেন? একটা হচ্ছে যে আমাদের তো একটা 24 দফা আছে, জি, এই 24 দফা হচ্ছে আমাদের, যেটা বলবো যে আমরা লম্বা টার্মের আপনার ভিশন, আবার নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক আমরা ইশতেহার করব। ফলে আমাদের খুবই পরিষ্কার বক্তব্য আছে আমি মনে করি। এখন আমরা সেটা আরো কিভাবে সহজ ভাষায় মানুষের কাছে বলা এবং সেটা মানুষের কাছে পৌঁছানো, এটা হচ্ছে এই মুহূর্তে চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং সেটার জন্য আমরা সংগঠন করার দিকে মনোযোগ দিয়েছি। সংগঠন করলে এটা অটোমেটিক্যালি এই কথাবার্তাগুলো সব জায়গায় কর্মশালা হচ্ছে, সময়ও লাগে, সময় লাগবে। হ্যাঁ, 7-8 মাস হয়েছে, এখন এটা তো সময় লাগবে। মানে এটার কোনো শর্টকাট নাই আমি মনে করি। এটা যতদিন আপনি রাজনীতিতে থাকবেন, মানুষ আস্তে আস্তে দেখতে দেখতে, কর্মসূচিগুলো দেখতে দেখতে মানুষ একটা ধারণা পাবে যে এই দল কি ধরনের। আর নির্বাচন কেন্দ্রিক জোটের ব্যাপারে আমরা এখনো কোনো দলের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। আমরা নিজেদের একটা আলাদা ক্যারেক্টার আগে পলিটিক্সে এস্টাবলিশ করতে চাই। আপনি যদি রাজনীতিতে স্থায়ী হতে চান, এটা ছাড়া মানে আমরা তো সিট পার্টি হতে চাই না। তো ফলে আপনাকে আলাদা একটা জায়গায় আসতে হবে আগে। তারপরে ইলেকশনের আগে কৌশল, ওটা হলো কৌশলের ব্যাপার, যে আপনি তখন কার সাথে জোট করবেন, সেটা ইলেকশন একটু আগালে তখন আমরা, মানে আমার ধারণা পরিষ্কার হবে। সারোয়ার তুষার এবং মারুফ মল্লিক, আপনাদের দুজনের মূল্যবান মতামতে আমাদের দর্শকরা উপকৃত হবে, তারা তাদের একটা চিন্তার খোরাক তৈরি হবে বলে আমার বিশ্বাস। আপনাদের এই দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।